ভূতের গল্প আমি অনেক শুনেছি, ভূতের গল্প বইতে পড়েছিও আমি অনেক, পড়তে ভালো লেগেছে সেগুলো, কিন্তু ভূত প্রেতে আমার বিশ্বাস কখনোই হয়নি। নিজেও কখনো ভূত দেখিনি, তাই ভূতের গল্প শুনে কখনো ভয় পাইনি, ভেবেছি ওসব গাল গল্প। কিন্তু জীবনে একবার ভূত দেখেছিলাম, একেবারে জ্যান্ত ভূত। সেই জ্যান্ত ভূতের কথা ভাবলেই এখনো গা ছমছম করে। মনে হয় যারা ভূতের গল্প বিশ্বাস করে না তাদের গল্পটা শোনাই। ভূত দেখবার ঘটনা সেই আমার প্রথম, সেই শেষ। এবার তাহলে ঘটনাটা বলি। আমরা 4 বন্ধু দিনের মধ্যে সবসময় প্রায় একসঙ্গেই থাকতাম। আমি, শতদল, বঙ্কু আর ভূত। আমরা 3 জনে একই পাড়ায় থাকতাম। আর ভূতর কেউ ছিল না, সে থাকতো ভবানীপুরের একটা মেসে। আমরা 4 জনেই একটু ডানপিটে স্বভাবের ছেলে ছিল। মরা পোড়ানো আমাদের একটা প্রধান কাজ ছিল। তাছাড়া যাত্রা থিয়েটারের দল ছিল আমাদের। রাত জেগে জেগে আমরা যাত্রা থিয়েটার করতুম বলে আমাদের বাড়িতে বকুনি খেতে হতো খুব করে। তা আমরা সেসব কেয়ার করতাম না। আর ভূতর এক পিসো মশাই থাকতো গ্রামে। সেখান থেকে মনি অর্ডারে ভূতর নামে টাকা আসতো লেখাপড়ার খরচ চালাবার জন্য। যাত্রা করে যখন বাড়ি ফিরতুম তখন অনেক রাত হয়ে যেত। সেদিন আর ভূত তার ভবানীপুরের মেসে ফিরে যেত না, আমাদেরই কারো বাড়িতে শেষ রাতটা শুয়ে কাটাতো। তারপর ভোর হতে না হতেই আবার হেঁটে হেঁটে তার মেসে চলে যেত। আমাদের বাবা মারা জেনে গিয়েছিল যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমরা কারোর উপদেশ বা আদেশ শুনতুম না। এমনি করে যখন আমরা আড্ডা দিয়ে বেড়াতুম তখন একদিন রাত 2টোর সময় ভূত আমাকে ডাকতে এলো। আমি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। ভূত এসে বাইরে থেকে আমার নাম ধরে ডাকতে লাগলো। ভূতর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। জানালা খুলে বললাম, কে রে ভূত? ভূত বলল, হ্যাঁ, তুই একটু বাইরে আয়, একটা জরুরি কথা আছে। আমি বাইরে এলাম। বললাম, কি রে এত রাত্রিরে কি জরুরি দরকার? ভূত বলল, যা তো একটা গামছা নিয়ে আয়, শ্মশানে যেতে হবে। আমাদের মেসের করুণাদা আছে না, সে তো মারা গেছে। করুণাদা মানে করুণাকান্ত বিশ্বাস? ভূতদের মেসে থাকতো আর কলেজে পড়াতো, আর শনিবার শনিবার দেশে যেত, আর রবিবারটা সারাদিন দেশের বাড়িতে কাটিয়ে সোমবার সকালে এসে আবার কলেজ করত। বললাম, আজ তো শনিবার, করুণাদা দেশে যায়নি? না, শরীরটা খারাপ ছিল তাই দেশে যায়নি। কিসে মারা গেল? হার্ট ফেল করে। মেসের যারা ছিল সবাই তো দেশে বাড়িতে চলে গেছে, শ্মশানে যাবার লোক পর্যন্ত নেই। তাই তো তোদের ডাকতে আসলাম। এখন শতদল আর বঙ্কুর বাড়িতে গিয়ে তাদের ডাকতে হবে। এরকম ঘটনা আগেও অনেক ঘটেছে। মরা পোড়ানোকে আমরা একটা সমাজ সেবা বলে মনে করতাম। পৃথিবীতে যাদের কেউ নেই তাদের জন্য আমরা ছিলাম। বাড়ির ভেতর থেকে একটা গামছা নিয়ে বললুম, চল। আমি আর ভূত শতদলের বাড়িতে গেলুম। তাদের ডাকতে সেও একটা গামছা নিয়ে বেরিয়ে এলো। তারপর গেলুম বঙ্কুর বাড়িতে, সেও গামছা নিয়ে তৈরি হয়ে এলো। শীতকালের রাত, কনকনে ঠান্ডা হাওয়া। আমরা 4 জনে সেই ঠান্ডাতে হি হি করে কাঁপতে কাঁপতে চললুম ভবানীপুরে ভূতর মেসের দিকে। আমি ভূতকে জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে, করুণাদার বাড়িতে একটা খবর দিয়েছিস তো? ভূত বলল, করুণাদার বাবাকে তো একটা টেলিগ্রাম করে দিয়েছি, তা টেলিগ্রাম পেতে পেতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই আর অপেক্ষা করলাম না। দেশে করুণাদার বাবা ছাড়া আর কেউ নেই। তা বুড়ো লোক, উনি কি এত তাড়াতাড়ি আসতে পারবে? আর করুণাদার তো ভাই বোন বলতে কেউ নেই। আমরা ভাবতে লাগলুম, তা বটে, ততদিন অপেক্ষা করলে চলবে না, তাই দাহ কর্মটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। প্রথমে আমরা গেলুম একটা দড়ির খাটিয়া কিনতে। দামটা ভূতই দিল। সেই খাটিয়া মাথায় করে নিয়ে ভূত আমাদের আগে আগে চলতে লাগলো। ভূতদের মেসটা একটা একতলা বাড়িতে। আমরা আগে অনেকবার ভূতদের মেসে এসেছি। 4 জন ছেলে থাকতো একটা ঘরে।
ঘরটাও ছোট, বাড়িটাও পুরনো। পালা করে সবাই রান্না করে খেত। আমরা যখন বাড়িটার ভিতরে গেলুম তখন দেখি করুণাদার সমস্ত মৃতদেহটা এক কোণে চাদরের মুখে ঢাকা অবস্থায় পড়ে আছে। ভূত বলল, আয় আয় আয়, করুণাদাকে ধরে আমরা খাটিয়ার উপরে তুলি। করুণাদা এমনিতেই পাতলা মানুষ, বেশি মোটা সোটা নয়। আমাদের তুলতে বেশি কষ্ট হলো না। তারপর ভূত ঘরটার সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে বলল, এবার খাটিয়াটা কাঁধে তোল। বলেই চেঁচিয়ে বলে উঠল, হরিবল, 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 হরিবল। এরকম চেঁচাতে চেঁচাতে আমরা গলি ছেড়ে বড় রাস্তায় পড়ল। বড় রাস্তাটা দিনের বেলায় লোকের আর ট্রাম বাসের ভিড়ে চলা যায় না, কিন্তু এখন রাত্র প্রায় 3টে বাজে, তাই একেবারে ফাঁকা। আমাদের চলতে কোনো কষ্ট হলো না, শুধু বড্ড শীত করতে লাগলো। কিন্তু শ্মশান বেশি দূরে নয়, একবার সেখানে গিয়ে পৌঁছতে পারলে চিতার আগুনে গা গরম হয়ে যাবে। এই আশায় আমরা করুণাদাকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলাম। হাজরা রোডের মোড়ে আসতেই ভূত বলল, তোরা এইটুকু রাস্তা 3 জনে বয়ে নিয়ে চল, ততক্ষণে আমি শ্মশানে গিয়ে বাকি ব্যবস্থাটা করে নিই। আমরা রাজি হয়ে গেলাম। মরা পোড়ানোতে আমরা সেই বয়সেই ওস্তাদ হয়ে গিয়েছিলাম। কাঠ কিনতে, পুরুত মশাইকে ডেকে আনতে অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে আগে একজন ব্যবস্থা করে রাখলে অনেক সময় বাঁচে। আমরা বললাম, তাই যা, তুই দৌড়া। শতদল সামনের দিকে ছিল। সে একলা খাটিয়ার মাঝখানে কাঁধ দিয়ে কোন রকমে লাশটা বয়ে নিয়ে চলতে লাগলো। তার গায়ে জোর বেশ ছিল। যখন আমরা শ্মশানে গিয়ে পৌঁছলুম তখন ভেবেছিলাম পুরুত ডেকে কাঠ টাট কিনে ভূত আমাদের জন্য সেখানে তৈরি হয়ে আছে। আমরা শুধু গিয়ে পৌঁছাবো আর লাশ পোড়ানো শুরু করে দেব। কিন্তু কোথায় কি, ভূতর দেখা নেই। ভাবলাম ভূত বোধহয় শীতের চোটে বাইরে গরম চা খেতে গেছে। কিন্তু না, আমরা বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলুম, অনেক ডাকাডাকি করলুম, কোথাও ভূতর দেখা নেই। অনেকক্ষণ 3 জনে তার জন্য অপেক্ষা করেও ভূতর দেখা পেলুম না। আমরা জানতুম ভূত খুব কাজের ছেলে, বিশেষ করে মরা পোড়াবার ব্যাপারে। যতবার ভূতর সঙ্গে মরা পোড়াতে শ্মশানে এসেছি ততবার যা কিছু করবার সেই সবকিছু করেছে। কাঠ কেনা থেকে আরম্ভ করে মুখে আগুন দেওয়া পর্যন্ত সমস্ত কিছু। ভাবলুম নিশ্চয়ই সে এক্ষুনি এসে পড়বে, নিশ্চয়ই সে কোনো একটা ব্যাপারে কোথাও আটকা পড়েছে। শতদল বলল, আরেকটু অপেক্ষা করা যাক, সে এলে তখন তাকে কাঠ কিনতে পাঠাবো। ওসব কাজ তো বরাবর ভূতই করেছে, সে সব জানে। অনেকক্ষণ পর্যন্ত ভূত এলো না। তখন বঙ্কু বলল, বোধহয় এখানেই কোথাও ঘুমিয়ে পড়েছে, যা শীত। কেউ সেটাকে সাড়া দিল না। শ্মশানের ভেতর তখন আরো 2-3টে চিতা জ্বলছিল। আমরা সেই চিতার পাশে গিয়ে দাঁড়িয়ে আগুনে গা হাত পা গরম করতে করতে আমাদের খুব রাগ হতে লাগলো ভূতর উপর। সেই আমাদের বাড়ি থেকে ডেকে আনলো আর সে নিজেই কিনা ডুব মারল। অথচ করুণাদা আমাদের কেউই নয়, বন্ধু তো নয়, বরং ভূতরই বলতে গেলে এক মেসের সঙ্গে। ভূত যদি আমাদের ডাকতে না আসতো, আমাদের দায় পড়েছিল করুণাদাকে এত কষ্ট করে এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে শ্মশানে নিয়ে আসতে। কিন্তু ঘড়িতে যখন ভোর 4টে বাজলো তখন আর অপেক্ষা করতে পারলাম না। তখন আমি কাঠ কিনতে গেলাম আর শতদল গেল পুরুত মশাইকে ডাকতে। যখন আমি কাঠ কিনে নিয়ে এসেছি তখন পুরুত মশাই এসে হাজির। শ্মশানে ডোমদেরও ডাকা হলো, তারা চিতা সাজাতে লাগলো। তারা শেষকালে করুণাদাকে গঙ্গার জল ছিটাবার জন্য মুখের ঢাকাটা খুলে ফেলল। আমরা মরার দিকে তাকিয়ে চমকে উঠলাম।
এ কি? এ কার মুখ? এ তো করুণাদার মুখ নয়, এ তো আমাদের ভূতর মুখ। আরে এ তো ভূতর মরা। আমরা সবাই অবাক। আমরা কি তাহলে এতক্ষণ ভূতর মরাকে কাঁধে করে বয়ে এনেছি? আমরা ভয়ে আরো কাঁপতে লাগলাম। আর দাঁড়ালাম না সেখানে, দৌড়ে গিয়ে আদি গঙ্গায় ঝাঁপ দিলাম। তারপর সাঁতরে এপারে উঠে যে যার বাড়ির দিকে চললাম। ভূতর মরা পড়লো কি পড়লো না তা দেখবার সাহস তখন আমাদের রইল না। এরপর কেটে গেছে অনেক দিন। আর কখনো কেউ রাতে মরা পোড়াবার জন্য ডাকতে এলে কখনো বের হইনি। আসসালামু আলাইকুম। আমার নাম নিশান। ঘটনাটা 7 বছর আগে। আমার বাসা রাজবাড়ী জেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে। আমাদের গ্রামের পেছনে অনেক বড় একটা মাঠ আছে, তার পাশে একটা বড় ঝোড়। মাঠের পাশেই থাকতো একটি পরিবার। তাদের 2 যমজ মেয়ে ছিল, সোনালী ও রূপালী নাম ছিল তাদের। দুজন যমজ হওয়ায় তাদের মাঝে প্রায় ঝগড়া লাগতো। একদিন তাদের মাঝে প্রচুর ঝগড়া হওয়ায় সোনালী রাগ করে ওই ঝরে গিয়ে একটা লিচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই ওই গাছকে ঘিরে অনেক ঘটনা ঘটতে থাকে। ওই ঝোড়ের পাশের মাঠটা ছিল এলাকার ছেলেদের খেলার মাঠ ও কৃষিকাজের মাঠ। সবাই মাঠে কাজ সারে এবং আমরা খেলা শেষে বাড়ি ফিরতাম সন্ধ্যায়। ওই ঝোড়ের পাশ দিয়ে গেলেই ওই লিচু গাছ থেকে ঢিল ছুটত। গাছটা হঠাৎ প্রচন্ডভাবে ঝড়ে যেভাবে গাছ নড়ে সেইভাবে নড়ে উঠত, কিন্তু আকাশে কোনো বাতাসের চিহ্ন মাত্র ছিল না। মাঝে মাঝে গাছ থেকে অট্টহাসির আওয়াজ শোনা যেত। এরকম অনেকেই দেখত। তারপর থেকে ওই দিকে মানুষের যাওয়া আসা সবাই কমিয়ে দিল। ওই ঝোড়টা আগের থেকেও ভয়ানক হয়ে উঠল। যে মেয়েটি মারা গিয়েছিল তার সাথে সেলিম নামে একটি ছেলের কোনো কারণে শত্রুতা ছিল। সেলিমের বাড়ি ওই মাঠের মাঝে। সেলিম পেশায় কাঠ মিস্ত্রির দোকানে কাজ করত। যেহেতু মাঠের মাঝে বাড়ি, তাকে ওই ঝোড়ের পাশ দিয়ে যেতে হতো। সেদিন ছিল ঈদের আগের দিন। কাজ করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় অনেক রাত হয়ে গিয়েছিল। সে ওই লিচু গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সেলিম শুনতে পেল পেছন থেকে তাকে ডাকছে সেলিম বলে। সে পিছে ফিরতেই দেখে সেই সোনালী দাঁড়িয়ে আছে বিকট চেহারায়, আর বলছে, কোথায় যাস? আজ তোকে আমার সাথে নিয়ে যাব। এই কথা শুনে সেলিম খুব ভয় পেয়ে প্রাণপণে দৌড় দেয় মাঠ বরাবর তার বাড়ির দিকে। সে দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে দেখে যে সোনালী নেই, কিন্তু একটা রক্তমাখা হাত শুধু তার হাতটা ভেসে তার দিকে আসছে। সেলিম আরো জোরে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে বাড়ি পৌঁছে যায় এবং তার বাড়ির দরজায় জোরে ধাক্কা দিয়ে মা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সকালে তার জ্ঞান ফিরলে দেখে যে তার পিঠে একটা হাতের খামচির দাগ 4 আঙ্গুলের। এখানে বলে রাখি, সোনালী রূপালী দুজনে খুব দুরন্ত কিশোরী ছিল। একবার সোনালী দা দিয়ে দাঁত কাটতে যে দায়ের কোণে তার 1 আঙ্গুল কেটে গিয়েছিল। পরে ডাক্তার ওই আঙ্গুল কেটে ফেলেছিল, কারণ আঙ্গুলটা সেলাই দেওয়ার মতো অবস্থায় ছিল না। এর ফলে সোনালীর হাতে 4টি আঙ্গুল ছিল।
তখন সবাই নিশ্চিত হয় ওই খামচিটা সোনালের হাতের অতৃপ্ত আত্মাটাই গিয়েছে। পরে সেলিমের প্রচুর জ্বর হয়। তাকে প্রথমে রাজবাড়ী হসপিটাল, পরে ফরিদপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। 3 দিন তার জ্বর থাকে একটানা এবং পরে সে মারা যায়। এখনো লিচু গাছে অনেক ঘটনা ঘটতে দেখা যায় মাঝে মাঝে। গল্পটা সম্পূর্ণ সত্য। এই এলাকার সবাই জানে। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আমি সাদিদ আহমেদ জয়, উত্তরা থেকে। পরীক্ষা থাকার কারণে ঘটনা পাঠাতে পারিনি, আর আবার প্রিয় ভৌতিক প্রোগ্রামটাও শুনতে পারিনি। আজকে যে ঘটনা আমি শেয়ার করছি এটি ভুল থেকে পাঠানো আমার তৃতীয় ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2004 সালে। ঘটনাটা আমার এক বোনের মুখ থেকে শোনা। এটাও তাদের এক এলাকার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার নাম ছিল ফতে আলী। আমরা সবাই হয়তো জানি 2004 সালে বাংলাদেশে খুব বড় আকারের বন্যা হয়েছে। সেই বন্যাতে মানুষের মাছ ধরার হাঁকডাক খুব বেশি ছিলেন। অনেকের মতো ফতে আলী কাকাও মাছ ধরতে যেতেন রাতের বেলা। উনি সনাতন পদ্ধতিতে মাছ ধরতেন, এক প্রকার লোহার চোয়াল ব্যবহার করে। এতই মাছ ছিল, আর এতই বড় বড় মাছ ছিল যে সবাই সেই লোভে রাতের বেলাতে মাছ ধরতে যেত। ফতে আলী কাকা একাই মাছ ধরতে যেত। উনি প্রায় রাতেই অনেক বড় বড় মাছ ধরত। এক রাতে উনি যখন মাছ ধরতে যান তখন তিনি দেখেন আজকে মাছ ধরতে আসা মানুষের সংখ্যা খুবই কম। এটি দেখে উনি ভাবলেন ভালোই হয়েছে, আজ মাছ একটু বেশি পাওয়া যাবে। যেহেতু কম, প্রথম ধাপেই একটা বোয়াল মাছ পাওয়া যায়। তখন উনি সেটি পেয়ে মহা খুশি। এর কিছুক্ষণ পরে আরো কয়েকটা বোয়াল মাছ পায়। উনি ভাবে এত অল্প সময়ে যেহেতু এতগুলো মাছ ধরতে পেলাম, আজকের মতো বাড়ি ফেরা যাক। উনি ফেরার পথে দেখিয়ে আসছে মাছ আছে কিনা। কিছু দূর হাঁটার পর উনি দেখতে পান একটা গজার মাছ। মাছটা অনেক বড় ছিল, যা তিনি আগে কখনোই এত বড় গজার মাছ দেখেননি। মাছটার মাথাটা একটা মানুষের চেয়েও বড় ছিল। উনি তো কখনো এত বড় গজার মাছ দেখে অবাক হয়ে যান। তো উনি ভাবে এই মাছটা ধরতে পারলে এলাকাতে হাঁকডাক পড়ে যাবে মানুষের। এই ভাবতে ভাবতে উনি যখন মাছটাকে লক্ষ্য করে চলটা নিক্ষেপ করে, উনি দেখেন এর আগেই মাছটা এখান থেকে চলে গেছে। কি আর করার, উনি বাড়ি ফিরে আসেন। গজার মাছটার ব্যাপারটা উনি পরিবারের সবার সাথে শেয়ার করেন। ওরা কথা কেউ বিশ্বাস করে না। উনি ভেতরে ভেতরে এক প্রকার জেদ কাজ করতে শুরু করেন। মাছটা আমি ধরে আনবই, তখন দেখিস কত বড় মাছ। তো পরের দিন রাতে উনি যেখানে ওই মাছটাকে দেখেছিলেন ওখানেই প্রথম যান দেখতে মাছটা আছে কিনা। উনি দেখেন মাছটা আজ ওখানে নেই। তো উনি অন্যদিকে মাছ ধরছিলেন। গত রাতের মতো আজকে বোয়াল মাছ পায়। মাছ ধরতে ধরতে যখন অনেক রাত হয়ে যায়, তখন উনি পুনরায় রাস্তা ধরে বাড়ির দিকে ফিরে। উনি ফেরার পথে আবার ওই মাছটার সন্ধানে একই জায়গায় যান। গিয়ে দেখেন গজার মাছটা। উনি আজ মাছটাকে ধরার জন্য চোয়াল নিক্ষেপ করে। গত রাতের মতো আজও তিনি ব্যর্থ হন। উনি মাছটাকে না ধরতে পারায় আফসোস করেন। পরে উনি বাড়ি ফিরে আজও মাছটার বিষয়ে সবার সাথে শেয়ার করেন। পরদিন রাতে আবার ফতে আলী কাকা ওই গজার মাছটাকে ধরার আশায় প্রথমেই একই জায়গায় যায়, কিন্তু তিনি দেখে মাছটা এখন নেই।
উনি আজকে মাছটা ধরবে ভেবে তীরে গিয়ে মাছটার আশায় বসেছিলেন। একটু পরপরই উকি দিয়ে দেখে মাছটা এসেছে কিনা। কিছুক্ষণ পর উনি দেখল মাছটা এসেছে। উনি আজ অনেকটা কায়দা করে মাছটাকে ধরার ফন্দিয়াতে উনি ওনার হাতের জলটা দিয়ে মাছ বরাবর নিক্ষেপ করেন। ওনার নিক্ষেপে জলটা মাছটার পিঠে গিয়ে বিঁধে। তখন উনি জলের মাথাটা ধরে মাছটাকে উপরে ওঠাতে চেষ্টা করেন, কিন্তু মাছটা অনেক ছটফট করে জল ভেদ করে ছুটে যায়। উনি তা দেখে খুব অবাক হয়ে যায়। উনি দেখে মাছটা এক লাফ দিয়ে পানির উপরে ভেসে এক ছোট্ট বাচ্চার আকার ধারণ করেছে। উনি দেখলেন বাচ্চাটার পিঠে চোয়ালের কারণে অনেক রক্ত বের হচ্ছে, আর মাছটা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যাচ্ছে। ফতে আলী কাকা এই দেখে খুব ভয় পেয়ে যায়। উনি ভয়ের কারণে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই ওনাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ওনার হাতে একটা মাছও নেই। উনি একটু ভয় পাওয়াতে কারোর সাথে কোনো কথা না বলে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ওনার স্ত্রীর হাঁক ডাকে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি খেয়াল করলেন যে ওনার পিঠ দিয়ে অযোধ্যারায় রক্ত ঝরছে। কেউই এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, কেন কি কারণে রক্ত বের হচ্ছে। সবাই ওনার পিঠে লক্ষ্য করে বুঝতে পারল পিঠে জল নিক্ষেপের ছিদ্র। এই দেখে উনি জ্ঞান হারায়। পরে ওনাকে সবাই ডাক্তারের কাছে নিয়ে যায়। বাড়ি ফিরে ওনাকে কবিরাজ দেখানো হয়। পরে উনি সবার সাথে ওনার সাথে ঘটে যাওয়া ওই রাতের কথা শেয়ার করেন। কথাগুলি বলার কিছুক্ষণ পরে ওনার কাটা ছিদ্রগুলি দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। শরীরের রক্ত শূন্যতায় উনি তখনই মারা যান। ভাইয়া, এই ছিল ফতে আলী কাকার সাথে ঘটে যাওয়া একটি অপ্রিয় সত্য ঘটনা। আসসালামু আলাইকুম, আমি ফানন্দুলাল বলছি, বরিশাল থেকে। ঘটনা শুনেছি আমার এক কাকার কাছ থেকে। মূল ঘটনায় চলে যাই। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। শোনা যায় একদল বন্ধু একবার গহীন বনে গিয়েছিল। সেখানে এক বন্ধু অপর বন্ধুকে তার একটি ছবি তুলে দিতে বলে। তবে ঠিক ছবি তোলার মুহূর্তে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। ওই ঘটনার 2 দিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে অস্বাভাবিকভাবেই লোকটি হার্ট অ্যাটাক করে মারা যায়। এই ঘটনার কিছুদিন পর তোলা ছবিটি ডেভেলপ করা হয়। এতে দেখা যায় যে বন্ধুটির ছবি তোলা হয়েছিল তার পেছনে সব ঝাপসা হয়ে আছে, আর একটি আচ্ছা নারী মূর্তি যেন দাঁড়িয়ে আছে। সুন্দরবনের স্থানীয়দের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়, আর ছবি তোলার মুহূর্তে মূলত সেই আত্মাগুলো মানুষের উপর ভর করে। যদিও এর সত্যতা আসলে কতটুকু তা বলা মুশকিল। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম নাহিদ হাসান। আমার বাড়ি শেরপুর থানা শ্রীবর্তী গ্রাম মালাকোচা। আমার মায়ের চাচাতো ভাইয়ের মামার শ্বশুরের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমাদের এলাকাটা একদম পাহাড়ের মধ্যে। আমাদের দিকে পাহাড়ের মধ্যে সবজির বাগান করা হয়। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম হলো পত্তির বাপ। সবজির বাগানে যান,
সেভাবে বাগানে গরু আসার বেশি প্রভাব আছে। তিনি বাগানে গিয়ে দেখলো কিছুই নেই। আর একটা কথা বলে রাখা ভালো, তার একটা গরুর বাচ্চা ছিল। তখন তিনি ভাবলেন যে কিছু ঘাস কাটবেন। সে কাছে নিয়ে ঘাস কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। তারপর এক বস্তা ঘাস কেটে ফেললেন। ঘাস কাটার পর দেখল সন্ধ্যা হয়ে গেছে। সে বাড়ি যাবার জন্য রওনা হলো। পাহাড়ের উঁচু থেকে নামতে একটু বাকি সে দেখতে পেল একজন মানুষ প্রায় 10 থেকে 14 ফিট একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটির গায়ে ছিল সাদা পাঞ্জাবি পায়ের পাতা পর্যন্ত, আর তার দাড়ি ছিল কোমর পর্যন্ত। তিনি অনেক ভয় পায়, ঘাট থেকে ঘাসের বস্তাটা ফেলে দেয়। সে ধান ক্ষেতের ভেতর দিয়ে দৌড় দেয়। তারপর বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে যায়। সে জ্ঞান ফিরে পাওয়ার পর সে এক কলস পানি খেয়ে ফেলে। তারপর সে বাড়ির সবার সাথে শেয়ার করে ঘটনা। আসসালামু আলাইকুম, আমি ফাহিম রায়হান। আগের এপিসোডে বলেছি যে আমি একটি ঘটনা শেয়ার করব, আলীগঞ্জ মাদাখা মসজিদের ঘটনা। চাঁদপুর জেলার হাজীগঞ্জ হয়তো সবাই চিনেন, তবে আলীগঞ্জটা একটা ছোট্ট শহর, তাই এটা আসলে শহর বলা যাবে না, ছোট্ট একটা বাজার টাইপের। এখানে ঐতিহ্যবাহী আলীগঞ্জ মাদাখা মসজিদ, এখানে ঘটে গেছে আমার আন্টির সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা। 1987 আজ মাদাখা মসজিদ যত বড়, যত কক্ষ, চারদিকে অনেক এরিয়া, অনেকগুলো মসজিদ, একই সাথে মাজার, সবকিছু তখন তা ছিল না। তখন মাজারের কক্ষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার একটা কক্ষ আর পুরুষদের জন্য নামাজ পড়ার একটা কক্ষ ছিল। তো আমার আন্টি আসর টাইমে যায় ওখানে ইবাদত করতে। তো ওখানে আসর নামাজ পড়ে ইবাদত করতে করতে মাগরিবের টাইম হয়ে যায়। তো আমার আন্টি চিন্তা করে যে মাগরিবের নামাজটা এখান থেকে পড়েই যায়। তো আমার আন্টি নামাজ পড়ে। নামাজ দাঁড়ানোর আগে দেখে যে ভোরকা পরা দুইটা মহিলা আন্টির দুই পাশে ছিল। তো আন্টি বলে যে আপনারা যাওয়ার সময় আমাকে একটু ডাইকেন। তো আন্টিও নামাজে দাঁড়িয়ে গেল, মাগরিব নামাজ পড়ছে। যখন যে 3 রাকাত পড়ার পরে যখন প্রথম সালাম ফিরবে, একবার সালাম ফিরে দ্বিতীয় সালাম ফেরার পর দেখে যে মসজিদে যে লাশ রাখা কিছু খাট মসজিদের সাইডে অনেক সময় রাখা হয়, তো ওখানেও রাখা ছিল 2টা খাট, একটার উপরে আরেকটা। আন্টি দেখতেছে যে নিচের খাটে একটা লাশ আর উপরের খাটে একটা লাশ, কাপড় দিয়ে মোড়ানো, একদম উপরেও একটা নিচেও একটা। আর আন্টি কি বলবে, চারদিকে তাকিয়ে দেখে যে ওই মহিলারা নাই। ওই মহিলার যাওয়ার সময় যে একটা অনুভূতি হয় আন্টির, মানে ওই মহিলারা তখন আন্টির সাথে আসলে আগেও বেশি কথা বলেনি। ওই মহিলা কোন সময় গেল একটা অনুভব যে যাচ্ছে, এরকম কিছু না। আর আন্টিও তো বলেছিল যে যাওয়ার সময় তাকে ডাকতে, কোনো কথা নেই, তারা হঠাৎ মনে হয় উধাও হয়ে গেছে। তো আন্টি তো দ্বিতীয় সালাম ফেরার পর এই অবস্থা, লাশ এই অবস্থা দেখার পর আন্টি আসলে হামাগুড়ি দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে, মুনাজাত না দিয়ে ব্যাগ ট্যাগ রেখে অনেক জোরে দৌড়ে বাইরে চলে আসে। মানে কি অবস্থা তখন আসলে বলা যাবে না। তো বাইরে গিয়ে আমার আন্টি একটু ওষুধের দোকানে যায়। তো গিয়ে যে বলে যে আপনারা কি লাস্ট রিঅ্যাকশন জানাতে হবে কবে, এই আন্টি বলতেছে। সবাই তো হাসছে, সবাই তো এটাকে নিয়ে করছে, যেহেতু আন্টি অনেকবার বলেছে। তো একজন একটু বললো যে আচ্ছা আমরা একটু দেখে আসি। তো তারাও গেল, গিয়ে দেখলো যে আন্টি দেখলো যে এই যে কই, এখানে তো কিছু নেই, আপনি কি দেখছেন? আন্টি তো পুরা মনে হয় আকাশ ভেঙে, মানে আন্টি এমন অবস্থা, একটু আগে দেখলো এখন নাই। এটা দেখে তো আন্টি পুরো ভয় পেয়ে যায় এবং বাড়িতে কিভাবে যাবে। আন্টি তাড়াতাড়ি সিএনজিতে উঠে, এবং ওই দিক দিয়ে একটা রাস্তা, ওখান দিয়ে হেঁটে যাওয়া লাগে। তো আন্টি অনেক মানে ইয়াতে যায়, বাজারে যায়। তো বাজারে যাওয়ার পর আন্টি অনেক কষ্টে রিক্সা খোঁজ করে যত টাকা লাগে দিব, তুমি আমাকে মানে বাড়িতে নিয়ে যাও। তো রিক্সাওয়ালা
আন্টিকে বাড়িতে নিয়ে গেল। আন্টি এরকম 7 দিন মানে জ্বর ছিল, জ্বর। আর আন্টি শুধু চোখের সামনে 7 দিনে কল্পনা করতো যে ওই লাশ, ওই খাট, কি অবস্থা। 7 দিন পর যখন একটু সুস্থ হয়ে ওঠে তখন আবার মাদ্রাসা মসজিদের হুজুরের কাছে যায়। হুজুর বলে যে প্রায় এটা অনেকেই দেখে, এটা কারণটা হুজুর কোনো সময় মানে বলতেই চায় না। অনেক জিজ্ঞাসা করে, বলে যে আপনি এত কথা বলবেন না, এটা সবাই দেখে, যারা নতুন দেখে তাদেরই এমন হয় আপনার মতো আর কি, এটাই বলে। তো এই ছিল ঘটনা। আশা করি একটু ফায়ার তো কম হলেও এটা আসলে একটু অন্যরকম ব্যাপার ছিল, যে লাশ কি ছিল আর ওই 2 মহিলা বা কে ছিল। তো আমার আরেকটি ঘটনা আছে ঢাকা মেডিকেল কলেজের, আমার বরাবর কাছ থেকে শোনা ঘটনা, সেটা আমি পরে একদিন জানিয়ে দিব আপনাদেরকে। ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ফাহিম রায়হান। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি ফানান দোলাল। আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে আমার দূর সম্পর্কে এক খালার, যেটা তার বড় বোনের মেয়ের সাথে ঘটেছিল। আমার এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটি মেয়েকে নিয়ে। মেয়েটির নাম শাওন। বাবা মার একমাত্র সন্তান ছিল মেয়েটি। ওর যখন জন্ম হয়েছিল ওর 2টি হাত ভাঙা ছিল, যার ফলে ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওকে যখন ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছেন, চারদিকে ঘন কালো অন্ধকার নেমে এসেছিল। মাগরিবের আযান দিচ্ছে। অনেকে বলেন এই সময়টা নাকি কালী সন্ধ্যা বলা হয়, আর কালী সন্ধ্যায় খারাপ আত্মা, জিন, পিশাচ সব ঘুরে বেড়ায় ওদের বাসার সামনেই। একটা ডাস্টবিন ছিল যার সামনে এসে রিক্সা থেমে যায়, আর ঘটনার শুরুটাও হয় ওখান থেকেই। ওকে যখন বাসায় নিয়ে আসা হলো তখন থেকে শুরু হয়েছিল ওর কান্না, এক অদ্ভুত ধরনের কান্না। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা কাঁদতে কাঁদতেই ওর শরীরের রং বদলে যাচ্ছিল, কখনো লাল, কখনো নীল, কখনো বা একেবারে ফ্যাকাশে। এমন করে কান্না চলল পুরো 2 দিন। কোনো কিছু না খেয়েই এক নাগাড়ে কেঁদেই চলছে। শিশুটি হুজুরকে ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। হুজুর যাওয়ার বেলায় শুধু একটা কথাই বলে, খুব খারাপ, পিশাচে ধরেছে, তবে ভয়ের কিছু নেই, মেয়েটাকে একটু সাবধানে রাখলেই হবে। এরপর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে শাওন। ওর সাথে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। ওর বয়স যখন 5 বছর, তখন একদিন মনে মনে খুব মিষ্টি খেতে চাইল। ঘুম থেকে উঠে দেখে ঠিক ওর বিছানার পাশে এক বক্স মিষ্টি। এমন করেই কাটছিল দিন। দিনের পর দিন যখন যাই চাইতো সাথে সাথে পেয়ে যেত। আর ওর সবসময় মনে হতো কে যেন দূর থেকে আড়াল থেকে দেখছে ওকে। কে সে? ওর বয়স যখন 16 বছর, তখন ওর মা বাবাকে নিয়ে জরুরি কোনো একটা কাজে গ্রামের বাড়িতে পাঠায়। সেদিন ও ছিল বাসার একেবারে একা। ও যখন ঘুমোতে যাচ্ছিল, সম্ভবত রাত 3টা বাজে, তখন ও শুনতে পেল কে একজন ওকে ডাকছে, শাওন, ও শাওন। শাওন তখনও দেখতে পেল সাদা কাফনের কাপড় পরা ভয়ঙ্কর একজন দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা গলায় শাওন বলল, কে আপনি? তখন এই পিশাচটা বলল, আমি সেই যে তোকে 16 বছর ধরে আগলে রেখেছি। তুই যখন যাই চেয়েছিস তাই দিয়েছি, আরো দেব, কিন্তু একটা শর্ত, তুই কোনোদিন বিয়ে করতে পারবে না। তখন শাওন বলল, কেন?
তখন এই পিচাসটা বলল, কারণ তুই আমার, আর এই সম্বন্ধে কাউকে কিছু বলবি না। যদি বলেছিস পরিণাম ভালো হবে না। পরদিন শাওন এসব কিছু বুঝে কলেজে চলে যায়। এমন করে কেটে গেল অনেক দিন। ওর বয়স তখন 22 বছর। সবাই ঠিক করলো শাওনকে বিয়ে দেবে। ছেলে দেখলো, পছন্দ হলো এবং বিয়ের দিন তারিখ ঠিক হলো। কিন্তু বিয়ের ঠিক 2 দিন আগে হঠাৎ সে শুনতে পেল যে ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল তাকে পাওয়া গেল বুড়িগঙ্গায় মৃত অবস্থায়। সেই রাতেই সে শুনতে পেল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস না, এর পরিণাম ভালো হবে না। এই ঘটনাটা অনেক ভীতু করে তোলে শাওনকে। তারপর সে ঠিক করলো আর কোনোদিন বিয়ে করবে না। কিন্তু 3 বছর পর একটি ছেলেকে তার খুব পছন্দ হয়ে যায়। ছেলেটিও ভীষণ পছন্দ করে ফেলে শাওনকে। তারপর তারা ঠিক করলো বিয়ে করবে বলে। সেই রাতেই সে শুনতে পেল কে একজন লাকি সুরে কাঁদছে, হুম হুম করে, আর বলছে, তুই এমনটা করতে পারলি, তাহলে এবার তোকে তার পরিণাম ভোগ করতে হবে। শাওন এসবের কিছুই পাত্তা দিল না। সে মনে করল এসব তার মনের কল্পনা। বিয়ের সবকিছু ঠিক হলো, কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে শাওনকে আর ওর বরকে খুঁজে পাওয়া গেল না। সেদিন রাতে তন্ন তন্ন করে সবকিছু খুঁজল, কিন্তু কোথাও তাদের দেখা মিলল না। পরদিন ঠিক যখন কালী সন্ধ্যা, তখন শাওনকে পাওয়া গেল বাড়ির পেছনে বটগাছের সাথে বিয়ের শাড়ি পরে ঝুলন্ত অবস্থায়। আর ওর বরকে পাওয়া গেল বাড়ির ছাদে মৃত অবস্থায়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম নাহিদ হাসান। আমার বাড়ি শেরপুর থানা শ্রীবর্তী গ্রাম মালাকোচা। আমার মায়ের চাচাতো ভাইয়ের মামার শ্বশুরের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমাদের এলাকাটা একদম পাহাড়ের মধ্যে। আমাদের দিকে পাহাড়ের মধ্যে সবজির বাগান করা হয়। যার সাথে ঘটনাটা ঘটে তার নাম হলো পত্তির বাপ। বিকেলে তিনি পাহাড়ের সবজির বাগানে যান। সেভাবে বাগানে গরু আসার বেশি প্রভাব আছে। তিনি বাগানে গিয়ে দেখল কিছুই নেই। আর একটা কথা বলে রাখা ভালো, তার একটা গরুর বাচ্চা ছিল। তখন তিনি ভাবলেন যে কিছু ঘাস কাটবেন। সে কাছে নিয়ে ঘাস কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। তারপর এক বস্তা ঘাস কেটে ফেললেন। ঘাস কাটার পর দেখল সন্ধ্যা হয়ে গেছে। সে বাড়ি যাবার জন্য রওনা হলো। পাহাড়ের উঁচু থেকে নামতে একটু বাকি সে দেখতে পেল একজন মানুষ প্রায় 10 থেকে 14 ফিট একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটির গায়ে ছিল সাদা পাঞ্জাবি, পায়ের পাতা পর্যন্ত, আর তার দাড়ি ছিল কোমর পর্যন্ত। তিনি অনেক ভয় পায়, ঘাট থেকে ঘাসের বস্তাটা ফেলে দেয়। সে ধান ক্ষেতের ভেতর দিয়ে দৌড় দেয়। তারপর বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম নয়ন, জেলা শরীয়তপুর, থানা সখীপুর। ঘটনাটি আমার বড় বাবার সাথে ঘটেছে। গভীর রাতে সাধারণত গ্রামের মহিলারা রান্না করে। আমিও একদিন রান্না করার জন্য রাত 4টা থেকে 4:30 ভেতরে গভীর রাতে জেগে উঠি। আমি যখন রান্না করার জন্য চুলে আগুন জ্বালাই, ঠিক তখনই আমার মায়ের মতো আমার সামনে দাঁড়ালো। ভাবলাম সে আমার মা, তাই খুব খুশি হয়ে মায়ের সাথে কথা বললাম।
কিন্তু উনি আমার কোনো কথার উত্তর দিলেন না। যখন কিছু আনার জন্য ঘরে গেলাম, দেখলাম আমার মা গভীর ঘুমে আচ্ছন্ন। আমার মনে হলো আমি যার সাথে কথা বলছি সে আসলে সাধারণ মানুষ নয়। সকালে আমি ঘটনাটি মায়ের সাথে আলোচনা করি। মা প্রায় রাতেই এমন হয়ে থাকে, কিন্তু কোনোদিন কোনো কথার উত্তর দেয়নি। তখন ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠে। এখন আমি মাঝরাতে চিৎকার করে উঠি। মাঝে মাঝে প্রচুর জ্বর হয়। কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এমন ঘটনা গ্রামের প্রায় প্রতি পরিবারেই ঘটে থাকে, কখনো মানুষের রূপে, আবার কখনো গরুর রূপে, আবারও নানা রূপে মানুষকে ভয় দেখায়। নদী ও খালের মোহনার এই গ্রামটি এমন কাহিনী গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তোলে। অনেক ফকির কবিরাজের শরণাপন্ন হয়েও কোনো লাভ হয়নি।